জেডএসআর নিবেদিত ডিবিসি নিউজের আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ এবং যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.ম আরেফিন সিদ্দিক। এছাড়াও আজকে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। স্বাগত সবাইকে আজকে আমাদের আয়োজনে। শুরু করতে চাই একেবারে প্রথম বিষয়টি দিয়ে। ভাস্কর্য ভাঙচুর, আপনারা জানেন সারা দেশ জুড়ে সেটি নিয়ে আলোচনা চলছে, আলোড়ন চলছে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে তো আমরা আলোচনা শুরু করছি। আজকের যে ঘটনা, গতকালকের ঘটনা যদি আমরা দেখি, কুষ্টিয়ার যেই ভাঙচুর করা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্যে, সেই ঘটনা আজকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টা একটু জানি, যারা এই বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ সারা দেশে নানান রকম ভাস্কর্যের বিরোধিতা করছে, এই বিরোধিতাকারীদের আপনি কিভাবে দেখেন? আমি তাদের নিন্দা করি, কারণ এই আঘাতটা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নয়, তারা এটাকে একটা রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে এটাকে নিয়ে এসছে। এটা কি কথা? মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু করা যাবে না, কাউকে মানে স্মরণীয় করে রাখার জন্য কিছু করা যাবে না, এটা বোধহয় ঠিক না। যারা করছে, যাদের ছবি দেখলাম আমি, মই দিয়ে উঠছে, এদের রাজনৈতিক পরিচয় বহন করে ওদের পোশাক। এই রাজনৈতিক পরিচয়টা আমি মনে করি কলঙ্কিত হয়েছে এবং তারা ইচ্ছা করেই কলঙ্কিত করেছে। তবে এই ব্যাপারে সরকারের দিক থেকে মানে একটা আমরা আগে দেখেছি, এই হেফাজতে ইসলাম এইখানে মূল রোল প্লে করছে। এই হেফাজতে ইসলামকে নিয়ে সরকার অনেক বাড়াবাড়ি করেছে। মৌলানা শফি যিনি মরে গেছেন, ওনাকে এনে সরোয়ার্দী উদ্যানে সম্বর্ধনা দিয়ে যে যা যা করেছে তার প্রতিফল এইটা আমি মনে করি এটা কখনই উচিত হয় নাই এবং এটার ফল জাতিকে আরো অনেক দিন ভোগ করতে হবে। তাদের জন্য টেক্সট বুকের লেখা পরিবর্তন করে দিতে হবে, তাদের জন্য ভাস্কর্য তৈরি করা যাবে না, তারা যা যা বলবে তারা ডিকটেট করবে। তো তাহলে তারা এটাকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বানানোর পায়তারা করছে বলে আমার ধারণা, এবং আমি এটাকে নিন্দা করি এবং সরকার অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে এবং এই ভাস্কর্যের দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করা এবং সৌন্দর্য বৃদ্ধি করার কাজ এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আরেফিন সিদ্দিক, আপনার কাছে যে বিষয়টি জানার, যে আজকে এই কুষ্টিয়ার এই ঘটনা যাদেরকে গ্রেপ্তার করা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই মামুনুল হক সে সহ আরও যারা আছে, যাদের বক্তব্য এই বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য যারা দিয়েছেন, তাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তারা এই ভাস্কর্যটি ভেঙেছে। একটু জানতে চাই যে বঙ্গবন্ধু তো আসলে যে অবস্থানে নিজেকে নিয়ে গেছেন, তিনি একজন জাতির পিতা, আমাদের পিতা তিনি। সেই জায়গায় একটু জানতে চাই যে তাকে নিয়ে এই ধরনের বক্তব্য যারা দিচ্ছে, যাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে এই ভাঙচুরের কাজটি তারা করছে, সেই বক্তব্য দানকারী যারা আছে, তাদের এই বক্তব্যকে কি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলা হবে কিনা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় কিনা? না, নিশ্চয়ই। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের এই স্বাধীন একটি দেশ উপহার দিয়ে গেছেন এবং সংবিধানে এই বিষয়টি স্পষ্টভাবে বলা আছে যে জাতির জনকের যে সম্মান মর্যাদা সেটি অক্ষুণ্ণ রাখতে হবে। জাতির জনকের মর্যাদা হানিকর কোনো বক্তব্য, কোনো মন্তব্য, কোনো কর্মকাণ্ড যদি ঘটে, সেটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, কারণ সংবিধান বিরোধী কাজ। অতএব সংবিধানের বিরুদ্ধে যাওয়া অথবা সংবিধানকে ক্ষুণ্ণ করে, সংবিধানের অমর্যাদা করে এই ধরনের কোনো কার্যক্রম তো নিশ্চয়ই রাষ্ট্রবিরোধী কাজ, এবং সেই ক্ষেত্রে সরকারের কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার আছে। সাথে সাথে এই কথাটা বলতে হবে যে এরা ধর্মকে অপব্যবহার করছে। আপনি দেখেন ভাস্কর্য কি, ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন দর্শন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাসগুলো আপনি কোথায় পাবেন? পাবেন ইতিহাসের পাঠ্য বইয়ে, পাবেন গল্প উপন্যাসে, পাবেন নাটকে, পাবেন চলচ্চিত্রে, এবং ঠিক সেইভাবেই আবার ভাস্কর্য ইতিহাস উপস্থাপিত হয়। ইতিহাস উপস্থাপনের বহু মাধ্যম আছে, ভাস্কর্য তার একটা মাধ্যম।
সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধের প্রতিকৃতি আমাদের স্থাপন করা আছে। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে। সেই ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান আমল বলেন, সেই সময় থেকেই এই দেশে যারা বিভিন্ন সময়ের আত্মহতি দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, তাদের ভাস্কর্য বিভিন্ন জায়গায় আছে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, বিভিন্ন জায়গায়। তো সেই জায়গায় হঠাৎ হচ্ছে, এটা মূলত ওই চক্র, ওই ষড়যন্ত্রকারীরা যাদের কথা বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং তেজগাঁর ছোট্ট বিমানবন্দর থেকে যখন রেসকোর্স ময়দানে গিয়ে বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছেন, তখন তিনি তার স্বপ্নের অনেক কথা বলে এক পর্যায়ে বলেছিলেন যে আজকে পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি, কিন্তু এই দেশের এই 30 লক্ষ মানুষের হত্যার সাথে পাকিস্তানিদের সাথে সাথে এই দেশের একটি চক্র যুক্ত আছে এবং তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে যারা এই কাজগুলো করছে, ধর্মকে অপব্যবহার করে যেভাবে 71-এ নারী হত্যা করা, নারী নির্যাতন, নারী হত্যা, গণহত্যা চালিয়েছে, তারাই আজকে আরেক বেশে, আরেক পরিচয়, তারাই কিন্তু এই কাজগুলো করছে। তো এইখানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের অত্যন্ত সচেতন থাকা দরকার আছে এবং একই সাথে সরকারের উচিত হবে সংবিধান বিরোধী কার্যক্রমের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নিতে কাল বিলম্ব না রাখুন। জি, ধন্যবাদ অধ্যাপক আরেফিন সিদ্দিক। আমরা এবারে নাহিদ সুলতানা জুথি আপনার কাছে যাই এবং আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো আপনারা একজন আইনজীবী রিট করেছে আজকে, আপনি তার পক্ষের একজন আইনজীবী, রিটকারীর পক্ষের একজন আইনজীবী। একটু জানতে চাই যে আওয়ামী লীগ সরকার তো পরপর 3 বার ক্ষমতায় আছে, তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য আপনাদেরকে হাইকোর্টের দ্বারস্থ কেন হতে হলো? আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো এই কারণে যে আমাদের কিন্তু আর্টিকেল 24 অফ দ্য কনস্টিটিউশনে কিন্তু আমাদের স্পষ্টভাবে বলা আছে যে বিশেষ শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহূর্ত সমূহ, মনুমেন্ট সমূহ রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। তাই দেশের সকল ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ রক্ষার জন্য রাষ্ট্রের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা একটা ডাইরেকশন চেয়েছি। এটা আমাদের করতে হয়েছে এই কারণে যে বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর থেকে বঙ্গবন্ধুকে একটা অপশক্তি, একটা কুচক্রী চক্র বঙ্গবন্ধুকে অস্বীকার করার জন্য পাকিস্তান বা পাকিস্তানের দোসর হিসাবে বাংলাদেশে বসবাস করছে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন রকম ভাবে তারা আমাদের চেতনায় আঘাত আনে, আমাদের স্বাধীনতায় আঘাত আনে। তো সেইখানে যখন তারা বঙ্গবন্ধুর এই মূর্তির উপর যখন তারা আসলো, প্রথমে তারা ভাস্কর্য নিয়ে আসলো, তারপর তারা মূর্তি নিয়ে আসলো এবং তারা চেষ্টা করছে যে ইসলামের সাথে মনুমেন্টের সাথে সাংঘর্ষিক একটা বিষয় নিয়ে, যেখানে আমরা সবাই ধার্মিক, আমরা ধর্মান্ধ নই, আমরা আমাদের সংবিধানকে আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না। আমরা সংবিধানে কিন্তু আমাদের আর্টিকেল 24-এ বলা আছে যে আমাদের ধর্মীয় আমাদের যেগুলো মনুমেন্ট আছে আমরা এগুলো রক্ষণাবেক্ষণ সরকার করবে। তো এইটাই সরকার সুষ্ঠুভাবে এইটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা একটা ডাইরেকশন চেয়েছি মাননীয় কোর্টের কাছে যে বিভিন্ন সময় যেগুলো এভাবে আঘাত আসছে, এটা যদি আরেকটু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হয় এবং আরেকটু স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয় যে এইগুলো দেখার দায়িত্ব সরকারের, তাহলে এই মনুমেন্ট গুলো রক্ষা করা সরকারের দায়িত্ব এবং সেই আদলেই সেইভাবেই আমরা ডাইরেকশন চেয়েছি কোর্টের কাছে, মাননীয় কোর্টের কাছে। এবং বঙ্গবন্ধু কোনো মূর্তি নয়, বঙ্গবন্ধুকে আমরা পূজা করি না, বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা বঙ্গবন্ধুর আমাদের জাতির পিতাকে, আমরা স্বাধীনতাকে ধরে রাখা, আমাদের ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের ভাস্কর্যগুলো সেইগুলো বহন করে
সেইটারই রক্ষণাবেক্ষণের জন্য আমরা ডাইরেকশন চেয়েছি। আরেকটা জিনিস আমরা আরেকটা ডাইরেকশন চেয়েছি, সেটা আপনার ইসলামিক ফাউন্ডেশন, আমরা 6 জনকে আমরা বিবাদী করেছি। তার মধ্যে একটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আর ডিরেক্টর জেনারেল অফ ইসলামিক ফাউন্ডেশন, এবং খতিব বাইতুল মোকাররম বাংলাদেশ। তো আমরা এনাদের দুইজনের কাছে আমরা খতিব বাইতুল মোকাররম বাংলাদেশ আর ইসলামিক ফাউন্ডেশন, এনাদেরকেও আমরা একটা ডাইরেকশনের আওতায় আনতে বলেছি। এই কারণে ওনারা ধর্মীয় আসপেক্ট থেকে ওনারা যদি অ্যাওয়ারনেসটা বাড়ায়, ওনারা যদি জনগণকে বোঝায় যে ধর্মের সাথে মনুমেন্টের কোনো সাংঘর্ষিক কোনো কিছু নয়, তাহলে আপনার মনে হয় অনেকটা নিরাপদ থাকবো এই কুচক্রী মহলের কাছে। আমরা জাতির পিতাকে মানব না, বাংলাদেশে বসবাস করব, এটা রাষ্ট্রদ্রোহিতা, এবং এটা সরকারের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে একদম শক্ত হাতে এদেরকে মোকাবেলা করার জন্য। জি, ধন্যবাদ নাহিদ সুলতানা জুথি আপনাকে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি একটু বলতেন যে ভাস্কর্য ভাঙা, মূর্তি ভাঙা, এটি কিন্তু বাংলাদেশে একেবারে প্রথম তা কিন্তু নয়। শিক্ষা অনির্বাণ যখন করা হলো তখনও কিন্তু এই ধরনের আন্দোলন করেছে বা এই ধরনের কথাবার্তা উঠেছিল তাদের পক্ষ থেকে, এরকম ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন সেই জায়গা থেকে। কিন্তু এই হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হঠাৎ করে কেন এই ধরনের বক্তব্য বা কেন এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু হয়ে গেল? এটিও কি রাজনীতিক কোনো কুটচাল কিনা? অবশ্যই রাজনৈতিক কুটচাল, না হলে এটা হবে কি জন্য? এটা তো কোনো অকেশন না যে এটা সব উপরে ফেলতে হবে। ওনারা এমন কোনো বড় রাজনৈতিক শক্তি নয় যে নতুন রাজনীতি স্থাপিত করার জন্য তারা এই বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে ফেলবে। আর মূর্তি, তারা যেটা বলে, তারা ধর্মের অপব্যাখ্যা করে। মূর্তি পূজা অবশ্যই বর্জনীয়, এটা তো মূর্তি পূজা নয়। আমরা পড়েছি মূর্তি পূজা কিভাবে হয়েছিল, কাবাঘরে হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজে মূর্তি বানাতেন এবং পূজা করতেন। এগুলি তো ইতিহাসের অংশ। তো এই ইতিহাস বাদ দিয়ে এখানে বঙ্গবন্ধু এই ধর্মীয় মূর্তি যারা পূজা করত, এই ভাস্কর্য তো সেই মূর্তি নয়। বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য এটা করা হয়েছে, যে ওনার যে অবদান, উনি না হলে বাংলাদেশ হতো না, উনি না হলে বাংলাদেশের স্বাধীনতা মজবুত হতো না, উনি না হলে বাংলাদেশের সংবিধান হতো না। এই স্বীকৃতির তো একটা দাম থাকবে নিশ্চয়ই। এবং এইটা যারা এটার বিরোধিতা করছে তারা কিন্তু বরাবরই বিরোধিতা করছে। তারা, আপনি দেখবেন তাদের যে সংখ্যাটি, তারা যে রাস্তায় মানে ধর্মীয় লেবাস পরে মিছিল করে, তাদের পরিচয়টা কি? তারা কোত্থেকে আসছে? আমি তো বলেছি তাদেরকে সরকারের ভিতর থেকে তাদেরকে মদত, তারা মদত পেয়েছে, তারা সাহস পেয়েছে। এই জিনিসগুলি বর্জন করতে হবে। রাজনীতিতে তাদেরকে কোনোভাবেই টেনে আনা ঠিক হবে না, এবং ঠিক যদি আনা হয় তাহলে বারবার তারা সবল মারবে। সেটাই। আর নাহিদ সুলতানা, যদি আপনার কাছে আরেকটা বিষয় জানার আছে, যেহেতু আমরা বলছিলাম যে যারা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্যে মামুনুল হক সহ আরও কয়েকজন আছে এরকম যারা বক্তব্য দিচ্ছে, রাজনীতিকে ব্যবহার করছে ধর্মীয় দিয়ে, যদিও আমরা জানি যে তাদের দুজনেরই একটা রাজনৈতিক একটা আইডেন্টিটি রয়ে গেছে। ফলে রাজনীতিকে ব্যবহার করে যারা বঙ্গবন্ধুর মানে মতো একজন পিতাকে এই ধরনের বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই আমাদের এখনকার সময় যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে, তাদের এই ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল যদি হয়, তাহলে সেই ব্যাপারে আপনি যেহেতু একজন আইনজীবী, কি ধরনের ব্যবস্থা বা কি ধরনের শাস্তির বিধান রয়েছে? আইন কি বলে? আইন তো যে সংবিধানে আপনার যেটা একদম আর্টিকেল 24 এ যেভাবে দেওয়া আছে যে বিশেষ শৈল্পিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মনুমেন্ট সমূহ রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। তো রাষ্ট্রের বিপক্ষে যারা কাজ করবে তারাই রাষ্ট্রদ্রোহী। তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে তো অভিযুক্ত করা যায়। সেই সাথে আমি বলবো যে ওনাদেরকে এই ধরনের ফতোয়া দেওয়ার অধিকার কে দিয়েছে? আমাদের তো ন্যাশনালি আমাদের খতিব বাইতুল মোকাররম বাংলাদেশ, আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে,
কিন্তু এই যে সময়ে সময়ে তারা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে তারা ঘুরে ঘুরে আসছে বিভিন্ন ছদ্মবেশে। তারা আসলে ধর্মীয় লেবাসধারী, তারা ধার্মিক না, তারা ধর্মের লেবাস নিয়ে এসে এই উশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য 21শে আগস্ট ঘটিয়েছে, যারা রাজাকার আলবদর এদেরই অংশ, তারাই বিভিন্ন লেবাসে এসে এইগুলো কার্যকলাপ করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা এইগুলো করছে। এবং এইটার সাথে কোনো রকম ভাবেই ধর্মের সম্পর্ক আছে বলে আমি অন্তত মনে করি না। বিকজ আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমার ধর্ম আমার আল্লাহ আমার, কিন্তু আমি কোনো মনুমেন্ট, বঙ্গবন্ধুর মনুমেন্ট, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুর মনুমেন্ট, একটা পাখির মনুমেন্ট নিয়েও এর আগে বলাকায় ওই সেই আপনার এয়ারপোর্টের সামনে, সেখানেও তারা হজ থেকে এসে ওটা দেখতে চায় না। তারাই বা কারা ছিল তখন? তো এই যে বঙ্গবন্ধুর মনুমেন্ট, এইটা তো আমরা ওখানে যে পূজা করছি না, আমরা আমাদের পিতাকে স্মরণ করছি, আমরা সৌন্দর্য বর্ধন, এটা অনেক ইসলামিক রাষ্ট্রে আছে, কিন্তু ওনারা কোন অধিকার বলে, কে ওনাদেরকে এই অধিকার দিয়েছে যে ওনারা এইটাকে আমাদের ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ব্যাখ্যা দিচ্ছে? এই ব্যাখ্যা দেওয়ার কোন প্ল্যাটফর্ম থেকে তারা এসে এগুলো করছে? তো আমরা মনে করি বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, এবং এই মনুমেন্ট আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা এবং আমাদের স্বাধীনতা, আমাদের ঐতিহাসিক গুরুত্ব যেগুলো বহন করে, সেগুলো আমাদের পরবর্তী উত্তরসূরি তারা এইগুলো দেখবে এবং তারা শিখবে আমাদের ঐতিহ্য এখান থেকে। এবং আমরা এটা সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি করছি, এবং আমরা কালকে রিট পিটিশনটা আমরা মুভ করবো ইনশাআল্লাহ। আমরা জি, ধন্যবাদ নাহিদ সুলতানা জ্যোতি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আরিফিন সিদ্দিক, খুব সংক্ষেপে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আজকে বিকেলে যে ছাত্রলীগ অপরাজয় বাংলার পাদদেশে যে অনুষ্ঠান করলো, সেখানে তারা বলছে যে ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক যে বক্তব্যগুলো দিচ্ছে সেটি করা যাবে না। এটির সঙ্গে আপনি কতটা একমত? তারা কি বক্তব্য দিয়েছে আমি বিস্তারিত জানি না। আমার কথা হচ্ছে যে ধর্ম আপনাকে ধর্মের জায়গায় রাখতে হবে। ধর্মীয় বিষয়গুলো যখন আপনি বলবেন, তখন কোনোভাবেই যেন মনে না হয় যে ধর্মীয় বিষয়গুলো বলে আপনি একটি উস্কানি দিচ্ছেন। সেই বিষয়গুলো যদি হয়ে থাকে, আমার মনে হয় তারা হয়তো সঠিক কথাই বলেছে। ধর্মের নামে ধর্মীয় একটা সুযোগ নিয়ে ধর্মীয় একটা আবরণে কাউকে উস্কানি দেওয়া, অন্য ধর্মের প্রতি একটা অসম্মানজনক কিছু বলা বা করা, অন্য ধর্মকে অবমাননা করা, এটা কোনো ধর্মেই বলে না, আর ইসলাম ধর্ম তো নিশ্চয়ই নয়। অতএব আমার মনে হয় যে আমাদের যে সংবিধান, আমাদের একটা রাষ্ট্রীয় ধর্মের কথা বলা আছে, আবার একই সাথে আমাদের রাষ্ট্রের যে মূলনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই জায়গায় আমাদের সবসময় যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ এটা বলার কোনো সুযোগই নাই, কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ অধ্যাপক আরিফিন সিদ্দিক। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, খ্রিস্টান সেটা দেখার কোনো সুযোগ কিন্তু। জি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আপনারা দুজন থাকবেন আমাদের সঙ্গে, আপনাদের কাছে ফিরবো। তার আগে নাহিদ সুলতানা জ্যোতি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক। স্বাগত জানাচ্ছি আবারও দুজনকে আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই, আপনারা জানেন যে খবরে আমরা জানাচ্ছিলাম ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী তিনি আজকে ডিবিসি নিউজ পরিদর্শনে এসেছিলেন, এবং আজকের দিনটিতে পরিদর্শনে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে, সেটি তিনি বলেছেন। আজকে 6 ডিসেম্বর, আপনারা জানেন যে আজকের দিনে 71 সালের এই দিনে ভুটান এবং ভারত এই 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে সেই সময়ে এই দুটো প্রতিবেশী দেশের স্বীকৃতি কতটা ভূমিকা রেখেছিল? কতটা মানে বাংলাদেশকে ওই দিনই বাংলাদেশের জন্ম হলো একেবারে। আচ্ছা। এবং কারণ বিশ্ব বাংলাদেশকে নতুনভাবে চিনল, বিশ্ব দেখলো যে প্রতিবেশী, আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত বাংলাদেশকে, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গ্রহণ করে নিল। এবং এটা
ভারত এবং ভারত ভারতের সাথে ভারত এবং ভুটান, জি, ভারত এবং ভুটান জি, এটা করেছিল, এবং এটা অবশ্যই আমাদের জন্য এটা স্মরণীয় দিন। এবং আমরা যারা এই ইতিহাসটাকে আমরা দেখেছি একেবারে, ওই দিনের এই ঘটনা, এই ভারতের স্বীকৃতি, ভুটানের স্বীকৃতি মুক্তিযুদ্ধের পুরো অবস্থানকে পাল্টে দিল। আচ্ছা, আমাদের চোখের সামনে একটা রাষ্ট্রের ছবি ভেসে উঠলো, একটা রাষ্ট্র, বাংলাদেশ ইজ বর্ন, এরকম একটা উচ্চারণ ছিল ইন্দিরা গান্ধীর। তিনি বলেছিলেন বাংলাদেশ ইজ বর্ন। এটা যে কত বড় আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে, এটা আজকে বলে বোঝানো যাবে না, আমরা অনুভব করে বুঝেছি। এই জন্য ধন্যবাদ যারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, ভারতকে ধন্যবাদ এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা। ধন্যবাদ। নিশ্চয়ই। অধ্যাপক আরেফিন সিদ্দিক। ৭১-এর সেই মহান মুক্তিযুদ্ধের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ৬ই ডিসেম্বর ১৯৭১ কত স্মরণীয় একটি দিন ছিল। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধুর সেই ২৬শে মার্চের প্রথম প্রহরে যখন স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, তারপর থেকে কিন্তু মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছেন এবং আমরা অনুক্ষণ আমরা অপেক্ষা করছিলাম যে ভারত কবে স্বীকৃতি দেবে। কিন্তু ভারতের নিজস্ব পলিসি আছে, তাদের প্রস্তুতির বিষয় আছে। এমনকি তখন ভারতীয় যে সেনাপ্রধান স্যাম ম্যানেকশো, তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতীয় তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ডেকে বলেছিলেন যে কখন মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় বাহিনী একসাথে যুদ্ধ করবে বা ভারতের মানে আপনার পাকিস্তানের সঙ্গে যুদ্ধে কখন যাবে। স্যাম ম্যানেকশো সার্বিক কথা বিবেচনা করে বলেছিলেন যে উইন্টারের আগে নয়। এই যে উইন্টার পর্যন্ত অপেক্ষা করা, নিশ্চয়ই তার আপনার সামরিক এবং অন্যান্য কৌশলের বিষয়গুলো আছে, তারা সেগুলো হয়তো বিস্তারিত আলোচনা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান আলোচনা করছেন। কিন্তু ওই ৩রা ডিসেম্বর ১৯৭১ যখন ভারতকে আক্রমণ করলো পশ্চিম ফ্রন্টে, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। আর মুক্তিযোদ্ধারা তো সারা বৎসরই যুদ্ধ করছেন এবং তাদের সাথে এসে ভারত যখন স্বীকৃতি দিয়ে দিল বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, অতএব ভারত আর একটি স্বাধীন রাষ্ট্র, অতএব দুই স্বাধীন রাষ্ট্র তারা একসাথে মিত্র বাহিনীর যে কমান্ড সেটা গঠন করে মুক্তিযোদ্ধাদের সাথে এসে যুক্ত হলেন। এবং তারপরে আমরা জানি যে আর খুব বেশি সময় লাগেনি, অতি দ্রুত ঢাকার পতন ঘটেছে। বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এবং ভারতের মিত্রবাহিনী একসাথে প্রবেশ করেছে। ১৬ই ডিসেম্বর অপরাহ্নে পাকিস্তানের সেই বর্বর বাহিনী নিয়াজির নেতৃত্বে তারা আত্মসমর্পণে বাধ্য হলো। তো সেই দিক থেকে যদি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের একেবারে বিজয়ের পূর্ব মুহূর্তে এই ৬ই ডিসেম্বরের ভারতের স্বীকৃতি এবং ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ কমান্ডের যুদ্ধ, এটি আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছে। এবং আমরা যেটা রিয়াজ ভাই বলছেন যে অনুভূতিটা ছিল যে আজকে ভারত স্বীকৃতি দিয়েছে, ভুটান স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতির প্রক্রিয়া এখন শুরু হয়ে গেল, এটি সেই সময়কার প্রজন্ম তাদের কাছে যে কি ধরনের একটা অনুভূতি ছিল, সেটি আজকে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, তবে আমরা উপলব্ধি করব। এবং সেই কারণে আমি সেই তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের নেতৃবৃন্দ, ভারতের জনগণ, ভারতের গণমাধ্যম এবং সর্বোপরি ভারতের সাধারণ মানুষ যেভাবে মুক্তিযুদ্ধের সেই ৯টি মাস আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আপনাদের এই ডিবিসি কার্যালয়ে যে ভারতের হাইকমিশনার তিনি পরিদর্শন করেছেন, সেটিও কিন্তু এই একটি স্মরণীয় দিনকে আরো স্মরণে রাখার জন্যই তিনি এই দিনটি বেছে নিয়েছেন বলে আমি
মনে করি। নিশ্চয়ই, এবং সেই কারণেই এই দুটো দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। এবং সেই কথা ধরে একটু বলতে চাই, দোরাইশামী আজকে বলেছেন যে দুই দেশের অনেক বিষয়গুলো রয়েছে অমীমাংসিত। তিনি যতদিন থাকবেন অন্তত চেষ্টা করবেন যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এসব বিষয়গুলোকে একটা মীমাংসায় আনা যায়। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং আছেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। স্বাগত দুজনকে আবারও সংবাদ সম্প্রসারণে। রিয়াজউদ্দিন আহমেদ, এই পর্যায়ে জানতে চাই, বিরতির আগের অংশে কথা হচ্ছিল ভারতের হাই কমিশনার দোরাইশামী, তিনি আজকে ডিবিসির অফিস পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি কথা বলেছেন সেই কথা নিয়ে। আজকে তিনি যেটি বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে হাই কমিশনার হিসেবে তার যতটুকু করার আছে তিনি ততটুকু করবেন। আমরা কতটা আশাবাদী হতে পারি? না, এটা নতুন কোনো কথা না। এই কথা তো আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনেছি। এটা তো হাই কমিশনারের মুখ থেকে শুনে আশান্বিত হওয়ার কোনো কারণ নেই। আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে তো আশা করেছিলাম, সেই আশা তো আমাদের পূর্ণ হয় নাই। তবুও নতুন হাই কমিশনার সাহেব এসছেন, অভিনন্দন তাকে। তিনি তো এই আরাধ্য কাজগুলি চালায় যেতে হবে। উনি ওনার রাষ্ট্রের স্বার্থ সমুন্নত রেখে আমাদেরকে যতটুকু কনসেশন দেওয়ার হয়তো দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। হবে কিনা জানি না, অনেকদিন তো হয় নাই, আমাদের তিস্তা হয় নাই, আমাদের আমাদের আরো অমীমাংসিত যেসব বিষয় এগুলি হয় নাই। কাজেই হবে না এটাও বলা যায় না, নিশ্চয়ই হবে। হয়তো এক্সেলেন্সি দোরাইশামীর হাত ধরেই হতে পারে, আমরা আশা করছি। আমরা অপেক্ষায় থাকলাম তাকে ধন্যবাদ জানানোর জন্য। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আরিফিন সিদ্দিক। না, আমরা সবসময় যেটা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটার একটা ভিন্ন মাত্রা আছে। যেমন মনে করেন যে ভারতের সাথে পৃথিবীর প্রায় 200টি দেশের সম্পর্ক আছে, বাংলাদেশের সঙ্গেও পৃথিবীর 200টি দেশের সম্পর্ক আছে, এবং সেই দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে ডিসেম্বর 1971-এর যে স্বীকৃতি এবং স্বীকৃতির আগে এবং স্বীকৃতির পরে ভারতের জনগণ এবং ভারতের সরকারের যে সাহায্য সহযোগিতা, এই সার্বিক বিষয়গুলো, এমনকি যখন আপনাদের 16ই ডিসেম্বর যখন একেবারে বিজয়ের একদম চূড়ান্ত মুহূর্ত, তখন যুদ্ধবিরতির জন্য পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীনের সাহায্য নিয়ে যেভাবে নিরাপত্তা পরিষদে ফাইট করেছে, 16ই ডিসেম্বরের আগে মুক্তিযোদ্ধারা এবং আমাদের মিত্রবাহিনীর সদস্যরা রণাঙ্গনে যুদ্ধ করছে, আর আমাদের ভারতের কূটনীতিক এবং বাংলাদেশের তখন তারা সদস্যপদ ছিল না, তারা অবজারভার হিসেবে সেখানে ছিলেন। কিন্তু ভারত এবং ভারতের সাথে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের যে কূটনৈতিক বৃন্দ, তারা সিকিউরিটি কাউন্সিলে আরেকটি যুদ্ধ করছে। সেদিন যদি কোনো কারণে আপনার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়ে যেত, তাহলে আমাদের এই দেশের স্বাধীনতা ওই প্যালেস্টাইনের বাসীদের মতোই বৎসরের পর বৎসর পড়ে থাকতো, এতে কোনো সন্দেহ নাই। তো সেই জায়গায় তাদের যে অবস্থান, ক্ষিপ্রতার সাথে ব্যবস্থা নেওয়া এবং 16ই ডিসেম্বরে আত্মসমর্পণে তাদেরকে বাধ্য করা, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আবার একই সাথে আমাদের দুটো নেইবারিং কান্ট্রি, প্রতিবেশী দেশ, প্রতিবেশী আমরা পছন্দ করতে পারি না, প্রতিবেশী এটা পূর্ব নির্ধারিত। তো আমাদের মধ্যে সবসময় সদ্ভাব বজায় রেখে একটা সম্প্রীতির মাঝে বসবাস করতে হবে। এটা দুই দেশের নেতৃবৃন্দকেই প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আরিফিন সিদ্দিক আপনাকে, এবং সেই সঙ্গে রিয়াজউদ্দিন আহমেদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে।